আমরা করছিলাম স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। এতদিন দেখেছিলাম ইনডিরেক্ট মেথড, আজকে দেখব ডিরেক্ট মেথড। প্রবলেম 8 দেখেন, দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট এন্ড সিলেক্টেড ডাটা ফর 2023 আর শোন বিলো। তো নিচে কম্পারেটিভ ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নিচে ব্যালেন্স শিট, কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে কমপক্ষে 2 বছরের ব্যালেন্স শিট দেওয়া থাকবে। 1 বছরের ব্যালেন্স শিট বা 1 বছরের ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকলে এগুলাকে কম্পারেটিভ বলে না। সর্বনিম্ন 2 বছরে থাকলে ওগুলাকে কম্পারেটিভ বলে। আপনার 2 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে, এগুলাকে কম্পারেটিভ বলে। যেমন এখানে দেখেন 2022 আর 2023 এই 2 বছরের ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কতটুকু বাড়লো বা কমলো। যেমন ক্যাশ গত বছর ছিল 37,000, এই বছর হলো 54,000। তার মানে গত বছরের থেকে এই বছর ক্যাশ টাকা আরো বাড়লো, তুলনা করতে পারছি আমরা। এটাকে বলে কম্পারেটিভ। পাশাপাশি কমপক্ষে যদি আপনি 2 বছরের ডাটা রাখেন তাহলে তুলনা করা যায়, তাই এগুলোকে কম্পারেটিভ বলে। তো প্রশ্নে কম্পারেটিভ ব্যালেন্স শিট আর কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে, আর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনাকে বলা রয়েছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2023 আন্ডার ডিরেক্ট মেথড। তো আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন ডিরেক্ট পদ্ধতিতে। তো ডিরেক্ট মেথড বা ইনডিরেক্ট মেথড আমরা 3টা স্টেপে অঙ্ক করি। এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন ইনভেস্টিং আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এই দুইটা স্টেপে কোনো পার্থক্য নেই। ইনডিরেক্ট মেথডে যেভাবে ডিরেক্ট মেথডও একইভাবে, এই দুইটা মেথডে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য রয়েছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অংশটা পার্থক্য রয়েছে। তো ডিরেক্ট মেথডে কিভাবে করবেন? ডিরেক্ট মেথডে আমরা করি ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো গুলোকে মাইনাস করি। ক্যাশ ইনফ্লো মানে আপনি যে টাকাটা পেলেন সেখান থেকে মাইনাস করবেন যে টাকাটা খরচ করলেন। আর ইনডিরেক্ট মেথড আমরা নেট ইনকামের সাথে যে শর্ট টার্ম অ্যাসেট, শর্ট টার্ম লাইবিলিটি এগুলোকে অ্যাডজাস্ট করতাম, কিন্তু ডিরেক্ট মেথডে এই কাজটা করা হয় না। ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো গুলোকে মাইনাস করা হয়। তো ক্যাশ ইনফ্লো কি কি থাকে? যেমন আপনি সেল করলেন, সেল করে টাকা পেলেন, সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। আপনি মালামাল বিক্রয় করলেন। একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা করে সে তো দেখা যায় পারচেজও করে সেলও করে। তো সেল গুলো হচ্ছে ক্যাশ আউটফ্লো, আর পারচেজ করলে সেগুলো হচ্ছে ইনফ্লো। সেল করলে সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো, আর পারচেজ করলে সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। তো এই ডিরেক্ট মেথডের ক্ষেত্রে কিছু কিছু আইটেম হচ্ছে এগুলো ফিক্সড, যে আপনি কি কি করবেন সেগুলো হচ্ছে ফিক্সড। প্রথমে আমরা এটা করি, রিসিভ ফ্রম কাস্টমার এটা লিখি, তারপর লিখি পেমেন্ট টু সাপ্লায়ার। এগুলো আমরা একটা একটা করে করব। তো এখানে দেখেন আমরা ওই যে একটা ইয়ে দেওয়া ছিল ফরম্যাট, ওই ফরম্যাটে যেভাবে দেওয়া আছে সেভাবে করবেন। এখানে দেখেন ডিরেক্ট মেথডের ফরম্যাট দেওয়া রয়েছিল এই অধ্যায় শুরুতে, এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ ডিরেক্ট মেথড। তো দেখেন অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা কিভাবে করি। সর্বপ্রথম করি রিসিভ ফ্রম কাস্টমার, এটা লিখি। তো রিসিভ ফ্রম কাস্টমার এটা যদি প্রশ্নে দেওয়া না থাকে আমরা এটা ক্যালকুলেশন করে বের করে নেই। সর্বপ্রথম আপনি লিখবেন রিসিভ ফ্রম কাস্টমার। তো এখানে আপনি সেল করে যে রেভিনিউ অর্জন করলেন সেটা বসাবেন, অথবা যদি আপনার সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠান হয় সার্ভিস দিয়ে যে রেভিনিউ অর্জন করলেন সেটা বসাবেন। মোট কথা এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। তারপরে বসাবো পেমেন্ট টু সাপ্লায়ার। পেমেন্ট টু সাপ্লায়ার মানে আমরা পারচেস করার কারণে সাপ্লায়ারকে যে টাকাটা দিলাম, যে টাকার আমরা পারচেস করলাম। তো সাপ্লায়ার কি করে? সাপ্লায়ার আপনাকে মালামাল দিবে, আপনি তার জন্য তাকে পেমেন্ট করবেন।
তো তারপর আমরা বসাই পেমেন্ট টু সাপ্লায়ার। এগুলো প্রশ্ন সাধারণত আপনাকে দিবে না, আপনি ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করে নির্ণয় করবেন? রিসিভ ফ্রম কাস্টমার নোট একে দেখানো রয়েছে, পেমেন্ট টু সাপ্লায়ার নোট দুয়ে দেখানো রয়েছে। এই যে এইভাবে রিসিভ ফ্রম কাস্টমার আমরা এইভাবে নির্ণয় করব। সেলস এর সাথে অ্যাকাউন্টস রিসিভেবল এট বিগিনিং যোগ করব, অ্যাকাউন্টস রিসিভেবল এট এন্ড মাইনাস করব। কেন এইভাবে করি দেখেন, ধরেন আপনি বাকিতে বিক্রি করলেন 1,000 টাকার, এটা হচ্ছে সেল, এটা কিন্তু হচ্ছে ক্রেডিট সেল, বাকির যেগুলো সেল করলেন। তো আপনি ধরেন 1,000 টাকা বাকিতে সেল করলেন, তার মানে এই টাকাটা তো আপনি পাবেন, এখনো টাকাটা পান নাই, আপনি হচ্ছেন পাবেন। তো আমরা ক্যাশ ফ্লোতে করি কি, যে টাকাটা ক্যাশ পেলেন সেটা শুধু আনি, বকেয়া হিসাবগুলো আনি না। তো 1,000 টাকা আপনি বাকিতে সেল করলেন, তো আমরা করব কি, এর মধ্যে কতটুকু টাকা আপনি ক্যাশ কালেকশন করলেন, কতটুকু টাকা ক্যাশ পেলেন, ততটুকু শুধু ক্যাশ ফ্লোতে আনবো। কারণ ক্যাশ ফ্লোতে শুধু ক্যাশের হিসাবটা আনা হয়, যে টাকাটা আপনি এখন ক্যাশে পেলেন সেটাই আনবেন, বাকি টাকাটা আনবো না। তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো কত টাকাটা আমরা ক্যাশ রিসিভ করলাম। 1,000 টাকা আপনি বাকিতে বিক্রি করলেন, আর আগের ধরেন আরো পাওনা রয়েছে আপনার 600 টাকা, আগের আরো পাওনা রয়েছে 600। তার মানে এখন টোটাল পাওনা রইলো কত আপনার, 1,600 টাকা টোটাল পাওনা। আগের 600 ছিল, এটি হচ্ছে এখন ছিল এট বিগিনিং। আর নতুন করে আপনি পাওনা হলেন আরো 1,000, যেটা বাকিতে নতুন করে সেল করলেন। 600 আর 1,000 যোগ করে 1,600 টাকা আপনি টোটাল পাওনা ছিলেন। এখন ধরেন আপনি পাওনা রইলেন, ধরলাম এখন আপনি পাওনা রইলেন 800 টাকা। তো এটা যদি আমরা মাইনাস করি, তার মানে বাকি 800 টাকা আপনি পেয়ে গেলেন। আপনি পাওনা ছিলেন টোটাল 1,600 টাকা, আর এখন পাওনা রইলেন 800 টাকা, তার মানে বাকি 800 টাকা আপনি পেয়ে গেলেন। ধরেন আপনি কারোর থেকে 1,000 টাকা পাইতেন, আপনি কারোর থেকে 1,000 টাকা, এখন পান 400 টাকা, তার মানে সে বাকি 600 টাকা আপনাকে পরিশোধ করে দিল। তো এই জন্য সূত্রটা হচ্ছে এরকম, সেলস এর সাথে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বিগিনিং যোগ করি, এন্ডিংটা মাইনাস করি। যে আমরা পাওনা ছিলাম 1,600 টাকা, এখন পাওনা রয়েছে 800 টাকা, তার মানে বাকি যে মাইনাস করলে যে 800 হয় সে টাকাটা আপনাকে পরিশোধ করে দেওয়া হলো। পরিশোধ করাতেই তো রিসিভেবল কমে গেল। তো পরীক্ষা হলে তার এত চিন্তা করার সময় পাবেন না, আপনি করবেন কি, সেলস এর সাথে অ্যাকাউন্টস রিসিভেবল এট বিগিনিং যোগ করবেন, অ্যাকাউন্টস রিসিভেবল এট এন্ড মাইনাস করবেন, তাহলে আপনি পাবেন রিসিভ ফ্রম কাস্টমার, যে কাস্টমার থেকে কত টাকা আপনি কালেকশন করতে পারলেন। তারপরে পেমেন্ট টু সাপ্লায়ার, এটা আমরা নির্ণয় করি এই ফরম্যাটে, কস্ট অফ গুডস সোল্ড, এটার সাথে আমরা আচ্ছা যোগ ভাই, করি। হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট মিসেস যে ওপেনিং যোগ করলাম, ক্লোজিং মাইনাস করলাম, তার মানে অ্যাকাউন্ট তো কমে গেল। হ্যাঁ। আমরা তো ওই যখন অ্যাকাউন্ট কমে গেছিল তখন আমরা যোগ করতাম, হ্যাঁ। কিছু মাইনাস করতাম, এখানে তো সেম হইতেছে। বুঝি নাই। আমরা ইনডিরেক্ট মেথডে যখন হ্যাঁ। কমে যায় সেক্ষেত্রে কি করতাম করতাম হ্যাঁ ওই তো ডিরেক্ট মেথডে করতেন কি আপনি, ওই যে যদি রিসিভেবল বাড়তো তাহলে আমরা মাইনাস করতাম, রিসিভেবল কমলে ও, সেটা যোগ করতাম, কিন্তু এখানে ওইভাবে করছি না, ওইখানে তার আমরা সেল আনতাম না ইনডিরেক্ট মেথডে। তো ওইটা যখন করবেন তখন ওইটার চিন্তাটা রাখবেন, আর ডিরেক্ট করার সময় ডিরেক্ট ওইটার সাথে মিলাইতে গেলে আপনার ভুল করার সম্ভাবনা থাকবে। এখানে জাস্ট এই ফরম্যাটটা নির্দিষ্টই, ডিরেক্ট মেথডের সুবিধা হচ্ছে আপনার এই ফরম্যাটটাই নির্দিষ্ট, এই ফরম্যাটই হবে সব অঙ্ক। সর্বপ্রথম রিসিভ ফ্রম কাস্টমার, তারপর পেমেন্ট টু সাপ্লায়ার, এইভাবেই হবে সব অঙ্ক। তো পেমেন্ট টু সাপ্লায়ার আমরা এইভাবে নির্ণয় করি, কস্ট অফ গুডস সোল্ড এটার সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ করি, আর বিগিনিং ইনভেন্টরিটা মাইনাস করি, তাহলে পাই আমরা পারচেস। প্রশ্নে যদি পারচেস দেওয়া থাকে তাহলে এটা নির্ণয় করতে হয় না, তাহলে আপনি পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবল এট বিগিনিং যোগ করবেন, অ্যাকাউন্টস পেয়েবল এট এন্ড মাইনাস করে দিবেন, যদি প্রশ্নে পারচেস দেওয়া থাকে। যেমন সেল দেওয়া থাকলেও যে আমরা কি করলাম, সেলের সাথে অ্যাকাউন্টস রিসিভেবল এট বিগিনিং যোগ করলাম, এন্ডিংটা মাইনাস করলাম। তো প্রশ্ন যদি পারচেস দেওয়া থাকে, অ্যাকাউন্টস পেয়েবল এট বিগিনিং যোগ করবেন, এন্ডিংটা মাইনাস করবেন। আর যদি দেওয়া না থাকে পারচেস, আমরা এইভাবে পারচেস বের করে নিই, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ করি, আর বিগিনিং ইনভেন্টরি মাইনাস করি, তাহলে পাওয়া যায় পারচেস। আমরা দেখেন
সাধারণত সব ক্ষেত্রে এই কাজটাই করি, বিগিনিংটা যোগ করি, এন্ডটা মাইনাস করি। তো তারপরে পেমেন্ট টু সাপ্লায়ার, তাহলে যেই ব্যালেন্সটা পাবেন ওইটা ওইখানে ক্যাশ ফ্লোতে বসাই দিবেন। তারপর আমরা দেখাই পেমেন্ট টু এমপ্লয়েজ। পেমেন্ট টু এমপ্লয়েজ, এমপ্লয়ীদেরকে আমরা কি দিই? স্যালারি দিই। তার মানে প্রশ্নে যদি স্যালারি অথবা ওয়াজেস এই অপশনটা থাকে, আপনি যদি দেখেন ইনকাম স্টেটমেন্টে স্যালারি এক্সপেন্স বা ওয়াজেস এক্সপেন্স রয়েছে, অথবা ব্যালেন্স শিটে স্যালারি লাইবিলিটি ওয়াজেস লাইবিলিটি রয়েছে, তাহলে আমরা এই এই পয়েন্টটা দিই আমরা, যে পেমেন্ট টু এমপ্লয়েজ। আর প্রশ্নে যদি স্যালারি না থাকে, তাহলে আমরা এটা বসাই না। সব সময় যে অপশনটা অঙ্কে আসে তা না। আপনি প্রশ্নে দেখবেন, প্রশ্নে যে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে সেখানে স্যালারি বা ওয়াজেস লাইবিলিটি রয়েছে কিনা, থাকলে এটাকে প্রশ্নে দেখাবেন সমাধানে, অথবা ইনকাম স্টেটমেন্টে দেখবেন স্যালারি বা ওয়াজেস এক্সপেন্স রয়েছে কিনা, থাকলে বুঝবেন পেমেন্ট টু এমপ্লয়েজ দেখাইতে হবে। আর যদি প্রশ্নে না থাকে তাহলে আমরা এটা দেখাই না। তো পেমেন্ট টু এমপ্লয়েজ আমরা কিভাবে নির্ণয় করব? স্যালারি এক্সপেন্স এটার সাথে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে লাইবিলিটি এট বিগিনিংটা যোগ করি, এন্ডটা মাইনাস করি। ওই যে আমরা সাধারণত এই কাজ করি, বিগিনিংটা যোগ করি, এন্ডটা মাইনাস করি। কারণ এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে কতটুকু আপনি খরচ করলেন বা কতটুকু পেলেন। তারপর হচ্ছে পেমেন্ট ফর আদার এক্সপেন্সেস। তারপর আমরা এটা দেখাই পেমেন্ট ফর আদার এক্সপেন্সেস। এখানে হচ্ছে অন্যান্য যে এক্সপেন্স রয়েছে সেগুলো বসাই আমরা। সবসময় পরীক্ষার সমাধানে দেখবেন এই কয়েকটা মানে আপনার আসবেই: রিসিভ ফ্রম কাস্টমার, পেমেন্ট টু সাপ্লায়ার, পেমেন্ট ফর আদার এক্সপেন্সেস। এগুলো সাধারণত সবসময় অঙ্কে হয়, এগুলোর আইটেম সবসময় অঙ্কে প্রশ্নে পাবেন। এইটা মাঝে মাঝে পাওয়া যায় না, পেমেন্ট টু এমপ্লয়েজ। ওই যে স্যালারি প্রশ্নে দিলে আপনি এই অপশনটা হয়, স্যালারি না থাকলে হয় না। তো পেমেন্ট ফর আদার এক্সপেন্সে কি আনবেন? আমরা আদার এক্সপেন্স থাকলে সেগুলো বসাবো। এখানে সাথে এটার সাথে আমরা যোগ করে দিই প্রিপেড এক্সপেন্স যদি প্রশ্নে দেওয়া থাকে। তো যতটুকু প্রিপেড এক্সপেন্স বাড়লো সেটা আমরা এখানে যোগ করে দিই, ইনক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স। কারণ এই টাকাটা তো আপনার খরচ হলো, তাই এক্সপেন্সের সাথে যোগ করে দিই। তাহলে আমরা এখন যে ব্যালেন্সটা পাবো সেটা হচ্ছে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। পজিটিভ ফিগার হলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, আর নেগেটিভ ফিগার হলে ক্যাশ ইউজড ইন অপারেশন। নেগেটিভ ফিগার মানে আপনি বেশি খরচ করে ফেললেন, তার মানে ক্যাশ ইউজড ইন অপারেশন। আর পজিটিভ ফিগার মানে আপনি ক্যাশ পেলেন, তো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবং ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন এটাকে আমরা কোন ব্যালেন্সটা বলি? ওই যে গত ক্লাসে দেখেছিলাম, ইন্টারেস্ট আর ট্যাক্স এই দুইটাকে অ্যাডজাস্ট করার আগে যে ব্যালেন্স সেটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ইন্টারেস্ট আর ট্যাক্স এটাকে অ্যাডজাস্ট করার আগে, তো দেখেন আমরা ইন্টারেস্ট আর ট্যাক্স অ্যাডজাস্ট করি নাই, এর আগের ব্যালেন্সটাকে আমরা লিখি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এখন সর্বশেষে আমরা ইন্টারেস্ট আর ট্যাক্সকে অ্যাডজাস্ট করব, কারণ আমরা এখানে তো নেট ইনকাম অঙ্কে আনি নাই। তো নেট ইনকাম যেহেতু অঙ্কে আনি নাই, তার মানে এখানে ইন্টারেস্ট আর ট্যাক্স তো মাইনাস করা নাই। নেট ইনকাম অঙ্কে আনলেই না নেট ইনকামে মাইনাস করা থাকতো ইন্টারেস্ট ট্যাক্স, তাহলে এখানে মাইনাস করা লাগে না, ওই যে যেটা আমরা ইনডিরেক্ট মেথডে করি। কিন্তু ডিরেক্ট মেথডে তো আমরা নেট ইনকাম অঙ্কে আনি নাই, তার মানে আপনাকে ইন্টারেস্ট আর ট্যাক্স এখানে মাইনাস করে নিতে হবে। তো ইন্টারেস্ট যদি সরাসরি দেওয়া না থাকে, কত টাকা ক্যাশে পেমেন্ট করলেন, তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন? ওই যে ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে বিগিনিং লাইবিলিটি যোগ করবেন, এন্ডিং লাইবিলিটি মাইনাস করবেন। ট্যাক্সের ক্ষেত্রে একই, ট্যাক্স এক্সপেন্সের সাথে বিগিনিংটা যোগ করবেন, লাইবিলিটি এন্ডিংটা মাইনাস করবেন। এই হচ্ছে নিয়মটা। তারপরে ইনভেস্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা একই, ইনডিরেক্ট মেথডের মতোই। তো এখন আমরা অঙ্কটা দেখি, যে প্রবলেম 8। তাই দেখেন আমরা ওই যে সর্বপ্রথম বসালাম রিসিভ ফ্রম কাস্টমার। এখন জাস্ট আপনি ফরম্যাট অনুযায়ী অঙ্ক করবেন। তো রিসিভ ফ্রম কাস্টমার আমরা কিভাবে নির্ণয় করি? ওই যে সেলস এর সাথে আমরা রিসিভেবল যোগ করি, বিগিনিংটা এন্ডিংটা মাইনাস করি। এখন এগুলো সব প্রশ্নে দেওয়া থাকবে, আপনি ইনকাম স্টেটমেন্টে সেলস রেভিনিউ পাবেন। এই যে দেখেন দেওয়া রয়েছে রেভিনিউ।
8,90,000। আর রিসিভেবল পাবেন কোথায়? ব্যালেন্স শিটে। এই যে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, বিগিনিং হচ্ছে 26,000 আর এন্ডিং হচ্ছে 68,000। তার মানে আমরা করব কি, ওই 8,90,000 এটার সাথে যোগ করব 26,000 আর মাইনাস করব 68,000। তো প্রশ্নে যে রেভিনিউ দেওয়া রয়েছে, এটা ক্রেডিট নাকি ক্যাশ কিছু বলা না থাকলে আপনি যখন ডিরেক্ট মেথড করবেন এগুলাকে বিবেচনা করবেন এগুলা ক্রেডিট বাকিতে। কারণ আমরা যখন রিসিভ ফ্রম কাস্টমার নির্ণয় করি তখন কি করি, ক্রেডিট সেল আনি। তো তখন বিবেচনা করবেন এগুলা ক্রেডিট। আর প্রশ্নে যদি এভাবে বলতো, এই 8,90,000 টাকা যে সেল করলেন, এর মধ্যে ধরেন আপনার 5 লক্ষ টাকা ক্রেডিট, ক্রেডিট সেল। তো যতটুকু ক্রেডিট সেল বলা আমরা ততটুকু এখানে নিয়ে আসি। প্রশ্ন এত ঘুরায় ঘুরায় না, তো আপনাকে সরাসরি যে সেলটা দেওয়া আছে সেটাই ক্রেডিট সেল বলা থাকে। তো দেখেন আমরা 8,90,000 সাথে 26,000 যোগ করবো, 68,000 মাইনাস করবো। তো আমরা এই কাজই করলাম, 8,90,000 সাথে 26,000 যোগ করলাম, 68,000 মাইনাস করলাম। তাহলে পেলাম 8,48,000। এটা হচ্ছে রিসিভ ফ্রম কাস্টমার, বসালাম। তারপরে আমাদের বসাই কোনটা, পেমেন্ট টু সাপ্লায়ার। তো দেখেন এখানে বসালাম পেমেন্ট টু সাপ্লায়ার। তো প্রশ্নে যদি পারচেস দেওয়া না থাকে আমরা পারচেস নির্ণয় করে নিই। তো সাধারণত প্রশ্নে পারচেস দেওয়া থাকে না, দেওয়া থাকলে নির্ণয় করা লাগে না। না দেওয়া থাকলে আপনাকে আমরা নির্ণয় করি এই যে কস্ট অফ গুডস সোল্ড, এটার সাথে আমরা যোগ করি এন্ডিং ইনভেন্টরি মাইনাস করি বিগিনিং ইনভেন্টরি। যেখানে এন্ডিং ইনভেন্টরি যোগ করলাম, বিগিনিং ইনভেন্টরি মাইনাস করলাম। ইনভেন্টরি কোথায় পাবেন? ব্যালেন্স শিটে। ভাইয়া, হ্যাঁ একটা বলেন। জিনিস, সেটা কি আমরা এখানে শুধু ইন্ডিক ইনভেন্টরিটা যোগ করছি, হ্যাঁ আর অন্য জায়গায় তো ওই যে বললেন না একটু আগে, শুধু ওই যে কস্ট অফ গুড সোল্ড এর সাথে ইন্ডিক ইনভেন্টরি যোগ করছি আর ওপেনিংটা বাদ দিচ্ছি, হ্যাঁ মানে পারচেজের নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ আমরা তাই না? সাধারণত, হ্যাঁ আমরা সাধারণত সব জায়গায় করি কি, ওই বিগিনিংটাকে যোগ করি আর এন্ডিংটাকে মাইনাস করি। তো কিন্তু আমরা যখন পারচেস নির্ণয় করি তখন বিপরীত কাজ করি, এন্ডিংটাকে যোগ করি বিগিনিংটাকে মাইনাস করি। বাকি অন্যান্য ক্ষেত্রে দেখবেন বিগিনিংটাকে যোগ করি এন্ডিংটা মাইনাস করি। আর পারচেজের ক্ষেত্রে বিপরীত কাজ করি, সেখানে আমরা এন্ডিংটাকে যোগ করি বিগিনিংটা মাইনাস করি। তো এভাবে করলাম। ভাইয়া, এটা তো বিপরীত কাজ করতেই হবে, কেননা এখানে হ্যাঁ তো আমরা ব্যাক ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, ওই তো এটা হচ্ছে আপনি মনে রাখার জন্য আর কি বললাম, যে নলে অনেকে আপনি পরীক্ষা হলে ওই চিন্তা করবেন যে আমরা সাধারণত সব জায়গায় তো এই বিগিনিংটাকে যোগ করি আর এন্ডিংটাকে সব জায়গায় মাইনাস করি। তো এখানে আপনি ওই কাজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এখানে আমরা বিপরীত কাজটা করি। হ্যাঁ বলেন টুটুল। ভাইয়া, একটা কোশ্চেন বুঝলাম কালকে, হ্যাঁ ওই যে 3 নম্বর অঙ্কটার মধ্যে হ্যাঁ সবগুলি থেকে ডিফারেন্সটা নিলেন, কিন্তু ওই ওই ইকুইপমেন্টের ক্ষেত্রে এটা নেন না কেন? শুধু মানে সমন্বয়টা কেন নিছেন? এটা ট্রায়াল ব্যালেন্সটা কেন নেন না, এটা একটু বলেন না তো। সেটা তো গত ক্লাসে বলেছিলাম, এডিশনাল ইনফরমেশনে যেটা দেওয়া থাকবে সেটাকে আপনি অ্যাকচুয়াল মানে মানে কারেক্ট ফিগার বিবেচনা করবেন। এই অঙ্কে যেমন দেখেন দেওয়া না, রয়েছে, সেটা তো করছি। এখানে যেমন দেওয়া রয়েছে হ্যাঁ, সেটা তো ডেপ্রিসিয়েশন করছি, এক্সপেন্স কিন্তু 33,000 টাকা। আপনি যদি এখানে হিসাব করে দেখেন, যেমন এখানে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন 2 বছরের ডিফারেন্সটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এখন এগুলাকে যদি হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে ব্যালেন্স শিট থেকে যোগ করে যদি দেখেন 33,000 হয় না, ধরেন হইলো 30,000। এখন আপনি 30,000 অঙ্কে আনবেন না 33,000, এই 33,000টা আনবেন। এডিশনাল ইনফরমেশনে যেটা বলা থাকবে সেটাকে অঙ্কে কনসিডার করবেন। কারণ আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু যদি মিসিং থাকে, কোনো ইনফরমেশন কোনো ডাটা, তখন সেগুলোকে আমরা এডিশনাল ইনফরমেশন নিয়ে আসি। তো এডিশনাল ইনফরমেশনটাকেই কিন্তু সঠিক ফিগার। ভাইয়া ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে, মনে করেন 2022 হুম সালে হচ্ছে 1,25,000, 2023 সালে 1,50,000, যে 25,000 হুম ডিফারেন্সটা, এটা কি আমরা কাউন্ট করবো না? কিসে ডেপ্রিসিয়েশনে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে? না না না, প্লান্টের মধ্যে মনে করেন আমরা তো হ্যাঁ এডিশনাল ওইটা ইনফরমেশনের কি, মধ্যে আমরা ওইটা বলছি কি অন্য অঙ্কে 3 নম্বর অঙ্কে?
জি 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 জি। আচ্ছা, ওটা এটা শেষে দেখাচ্ছি, এটা শুরুতে বলতেন ক্লাসে, তাহলে ওটা দেখায় নিতাম। তো এই অঙ্কটা শেষ করি তারপর বলবো। তো আমরা পেমেন্ট টু সাপ্লায়ার নির্ণয় করলাম। এই যে আমরা পারচেস পেলাম, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ করলাম, বিগিনিং ইনভেন্টরি মাইনাস করলাম। তো ইনভেন্টরি কোথায় পেলাম? ব্যালেন্স শিটে। এই যে ইনভেন্টরিজ দেওয়া রয়েছে, গত বছরেরটা হচ্ছে বিগিনিং আর এই বছরেরটা হচ্ছে এন্ডিং। তাহলে আমরা পেলাম পারচেস। এখন এই পারচেজের ভাইয়া সাথে এখানে কি ইনভেন্টরি ছাড়া আর কিছু থাকতে পারে, অন্য কিছু? না, এখানে ইনভেন্টরি আসবে, কারণ আপনি সাপ্লায়ারকে কি পেমেন্ট করেন? ওই মালামাল পারচেস করলেন যেটা, সেটার টাকায় তো পেমেন্ট করেন। তো অ্যাকাউন্টস পেবল এট বিগিনিং এখানে যোগ করব, আর এন্ডিংটা মাইনাস করব। অ্যাকাউন্টস পেবল কোথায় পাবেন? ওই যে ব্যালেন্স শিটের লাইবিলিটিতে। তাহলে আমরা পেলাম পেমেন্ট টু সাপ্লায়ার 5,26,000 টাকা। তো এটা বসায় দিলাম। এখন আমরা তারপরে বসাই কি? পেমেন্ট টু এমপ্লয়েজ। পেমেন্ট টু এমপ্লয়েজ কখন হয়? যদি আপনি দেখেন প্রশ্নে স্যালারি বা ওয়াজেস এক্সপেন্স দেওয়া রয়েছে ইনকাম স্টেটমেন্টে অথবা ব্যালেন্স শিটে লাইবিলিটি যদি দেওয়া থাকে। তো আমরা লাইবিলিটিতে, ব্যালেন্স শিটে দেখি লাইবিলিটিতে স্যালারি অথবা ওয়াজেস পেয়েবল নামে কোনো কিছু দেওয়া রয়েছে কিনা। তো দেখেন এই যে লাইবিলিটি অংশ, এখানে স্যালারি বা ওয়াজেস পেয়েবল নামের কিছু নাই। এখন ইনকাম স্টেটমেন্টে দেখি স্যালারি বা ওয়াজেস এক্সপেন্স দেওয়া রয়েছে কিনা। তো ইনকাম স্টেটমেন্টও দেখেন দেওয়া নাই, স্যালারি বা ওয়াজেস এক্সপেন্স নামে কিছু নাই। এডিশনাল ইনফরমেশনও স্যালারি বা ওয়াজেস এক্সপেন্স নামে কিছু দেওয়া নাই। তার মানে আপনাকে ওই অপশনটা বসাইতে হবে না, পেমেন্ট টু এমপ্লয়েজ। যদি থাকতো তাহলে বসাইতাম। পরের অঙ্কে থাকবে, সেটাতে দেখবো কিভাবে বসাবো। তার মানে ওইটা আর এখানে হবে না। তারপর আমরা পরেরটায় যাব, পেমেন্ট ফর আদার এক্সপেন্সেস। আপনি জাস্ট ওই সিরিয়াল অনুযায়ী করতে থাকবেন। তারপর আমরা বসাবো পেমেন্ট ফর আদার এক্সপেন্সেস। এখানে অন্যান্য যে এক্সপেন্স সেগুলো নিয়ে আসি, এটা নোট 3-তে দেখানো রয়েছে। তো আদার এক্সপেন্স কি কি দেওয়া রয়েছে দেখেন। এখানে কি কি এক্সপেন্স রয়েছে? অপারেটিং এক্সপেন্স রয়েছে আর ইন্টারেস্ট এক্সপেন্স। তো ইন্টারেস্ট এক্সপেন্স তো আমরা শেষের দিকে আলাদাভাবে মাইনাস করি, ওই যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, এটার পরে আমরা ইন্টারেস্ট পেইড, ট্যাক্স পেইড মাইনাস করি। তার মানে এখানে আদার এক্সপেন্স কি রয়েছে? যে অপারেটিং এক্সপেন্স। তো এই অপারেটিং এক্সপেন্স, তো এখানে অপারেটিং এক্সপেন্স দেওয়া রয়েছে 2,21,000 টাকা। এটার মধ্যে আমরা দেখব ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা রয়েছে কিনা। যদি ডেপ্রিসিয়েশন এটার মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে, আপনি ডেপ্রিসিয়েশনকে সরায় নেবেন মাইনাস করে, কারণ ডেপ্রিসিয়েশন তো হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। তো ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত থাকলে এটাকে আমরা মাইনাস করে সরাবো। তো এখানে এতে বলা রয়েছে অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 33,000 অ্যান্ড অ্যামোর্টাইজেশন অফ প্রিপেড এক্সপেন্স অফ টাকা 2,000। তো এর মধ্যে ডেপ্রিসিয়েশন হচ্ছে 33,000 আর অ্যামোর্টাইজেশন হচ্ছে 2,000 টাকা। তো অ্যামোর্টাইজেশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন এগুলো হচ্ছে একই বৈশিষ্ট্যের, এগুলো হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। তো দেখেন আমরা অপারেটিং এক্সপেন্স নিলাম ওই যে ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? 33,000 টাকা। আর অপারেটিং এক্সপেন্স হচ্ছে 2,21,000। তো এখানে 33,000 টাকা অন্তর্ভুক্ত করা রয়েছে ডেপ্রিসিয়েশনের, তো এটাকে মাইনাস করে সরালাম। এখন আমরা যখন ইনডিরেক্ট মেথড করেছিলাম, ইনডিরেক্ট মেথড যখন করলাম তখন কিন্তু আমরা ডেপ্রিসিয়েশনটাকে যোগ করেছিলাম, আর ডিরেক্ট মেথড করার সময় ডেপ্রিসিয়েশনকে মাইনাস করি। এর কারণ হচ্ছে আপনি যখন ইনডিরেক্ট মেথড করেছিলেন তখন নেট ইনকাম অঙ্কে এনেছিলেন আপনি। তো নেট ইনকামের মধ্যে কিন্তু ডেপ্রিসিয়েশনটা মাইনাস করা ছিল, তাই ওইখানে আমরা যোগ করে দিলাম। যোগ করে মানে ডেপ্রিসিয়েশনটাকে জিরো করলাম। আপনি ধরেন ওইখানে ডেপ্রিসিয়েশন মাইনাস করলেন 200 টাকা, আবার নতুন করে যোগ করলেন 200 টাকা, তাহলে হলো জিরো, মানে ডেপ্রিসিয়েশনটা আর অঙ্কের মধ্যে তখন নেই। আর এখন আমরা যখন ডিরেক্ট মেথড করছি তখন কিন্তু আমরা নেট ইনকাম আনি নাই অঙ্কে। নেট ইনকাম যেহেতু আনি নাই, তো সেখান থেকে তার মাইনাস করা নাই। নেট ইনকামেই না ডেপ্রিসিয়েশন মাইনাস করা থাকে, তো আপনি যেহেতু নেট ইনকাম অঙ্কে আনেন নাই, তার মানে ওইখানে ডেপ্রিসিয়েশন মাইনাস করা নাই। আপনি অপারেটিং এক্সপেন্স অঙ্কে আনছেন, অপারেটিং এক্সপেন্সের মধ্যে তো ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা থাকে। তো এখানে যেহেতু ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা রয়েছে, এটাকে মাইনাস করে সরাই দিলাম, মানে ফলাফল জিরো করছি। এখানে হচ্ছে 33,000 টাকা ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা রয়েছে, তার মানে প্লাস করা হচ্ছে 33,000।
এখন আমরা আবার মাইনাস করবো 33,000, তাহলে ফলাফল দেখেন 0। তো আমরা এই কাজটা করি। তো এই জন্য মনে রাখবেন, ইনডিরেক্ট মেথড আমরা এটাকে যোগ করি, ডিরেক্ট মেথডে মাইনাস করি, কারণ ডিরেক্ট মেথডে তো এটা অন্তর্ভুক্ত করা রয়েছে। আর যদি প্রশ্নে বলা থাকতো অপারেটিং এক্সপেন্সের ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা নাই, তাহলে আমরা এখানে ডেপ্রিসিয়েশন অঙ্কে আনতামই না, প্লাস মাইনাস কিছু করা লাগতো না। তো 2,21,000 থেকে 33,000 মাইনাস করলে আমরা পাই 1,88,000 টাকা। তো এটার থেকে আমরা ওই যে এখন অ্যামোর্টাইজেশনটা মাইনাস করব, বলা রয়েছে এটার মধ্যে আবার অ্যামোর্টাইজেশন এক্সপেন্স রয়েছে 2,000 টাকা, সেটা মাইনাস করলাম। মোট কথা নন ক্যাশ এক্সপেন্স গুলা বাদ দিলাম। প্রশ্ন যদি বলতো ডিপ্রিসিয়েশন রয়েছে, ডিপ্রেশন এত টাকা, ওইটা মাইনাস করতাম। তাহলে আমরা পেলাম পেমেন্ট ফর আদার এক্সপেন্স 1,86,000 টাকা। তারপর এখানে আবার কি করি, ওই যে ইনক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স যোগ করি। প্রশ্নে প্রিপেড এক্সপেন্স এখানে যদি ইনক্রিজ হইতো তাহলে আমরা ওটাকে যোগ করতাম। তো দেখেন, এখন আমরা যে ফিগারটা পেলাম সেটা এখানে বসায় দিলাম, পেমেন্ট ফর আদার এক্সপেন্স 1,86,000 টাকা। তাহলে আমরা পেলাম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন 1,36,000 টাকা। এখানে দেখেন প্রশ্নে দেওয়া রয়েছে প্রিপেড এক্সপেন্স, ওই যে ব্যালেন্স শিটে 6,000 টাকা ছিল গত বছর, এই বছর হচ্ছে 4,000 টাকা, 2,000 টাকা কমে গেল। তো প্রিপেড এক্সপেন্সের নিয়ম হচ্ছে যদি বাড়ে সেটা আমরা যোগ করি, কমলে মাইনাস করি। তো এখন এখানে তো 2,000 টাকা কমলো, তো এটা কিন্তু আমরা অঙ্কে মাইনাস করলাম। এই যে অঙ্কে দেখেন মাইনাস করলাম 2,000 টাকা। এই যে 2,000 টাকা মাইনাস করলাম। ওইখানে যে অ্যামোর্টাইজেশন দেওয়া রয়েছে এডিশনাল ইনফরমেশনে, এটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স রিলেটেড। এই যেখানে বলাই রয়েছে অ্যামোর্টাইজেশন অফ প্রিপেড এক্সপেন্স অফ টাকা 2,000, প্রিপেড এক্সপেন্সের অ্যামোর্টাইজেশন হলো 2,000 টাকা। নাহলে আপনারা মনে করতে পারেন এই প্রিপেড এক্সপেন্স অঙ্কে আনি না কেন, এটা কিন্তু আনলাম। এই যে 2,000 টাকা অ্যামোর্টাইজেশন হলো, তো এটাই কিন্তু এখানে বলা রয়েছে ওইটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে এই 2,000 টাকা। তো এটা আমরা এখান থেকে মাইনাস করে সরাই দিলাম। তো নিয়ম হচ্ছে প্রিপেড এক্সপেন্স বাড়লে যোগ হয়, কমলে মাইনাস। তো এখানে যেহেতু কমলো তো দেখেন মাইনাস হলো। তো এখন আমরা বা ক্যাশ, তাহলে হ্যাঁ কি বলেন। অ্যাডজাস্টিং এ যেগুলো উল্লেখ করব, যে ইনক্লুড করা ছিল শুধু সেগুলোই আমরা কাজ করব, নাকি উল্লেখ না থাকলেও আমরা ওই যোগ বিয়োগ করে ডিফারেন্সটা আমরা কাজ করব? উল্লেখ না থাকলে আপনি যোগ বিয়োগ করে বাইর করে দেখতে হবে। আর যদি উল্লেখ থাকে, উল্লেখ থাকলে ওই ডাটাটাই বসাবেন। যদি এখানে প্রশ্নে এটা বলা না থাকতো যে এখানে 2,000 টাকা অন্তর্ভুক্ত করা রয়েছে অ্যামোর্টাইজেশন অফ প্রিপেড এক্সপেন্স, তবুও কিন্তু আমরা 2,000 টাকা অঙ্কে আনতাম। কিভাবে আনতাম, তখন ব্যালেন্স শিটে আমরা দেখতাম এটা ডিফারেন্স কত, 2,000 টাকা হয়। তখন ওই যে আমরা জানি প্রিপেড এক্সপেন্স কমলে মাইনাস করতে হয় এখানে, তাহলে আমরা 2,000 টাকা মাইনাস করতাম, ফলাফল কিন্তু একই। আর এখানে এডিশনাল ইনফরমেশন বলে দিচ্ছে নির্দিষ্ট করে, তাই আপনাকে আর খোঁজা লাগবে না। এখন আপনি যদি দেখতেন এটাকে, এখানে দেওয়া রয়েছে আগের বছর 6,000 আর এখন রয়েছে 5,000, তার মানে কত কমলো, 1,000 টাকা। কিন্তু আপনাকে এডিশনাল ইনফরমেশন বলা রয়েছে 2,000 টাকা কমলো, তাহলে আপনি 2,000 টাকাই আনতেন। এডিশনাল ইনফরমেশন যেটা থাকবে সেটাই আপনি কনসিডার করবেন। আর যদি এডিশনাল ইনফরমেশন না থাকে, সাধারণত আপনি ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আপনি তখন আনবেন। তাহলে তো ভাই এই কথাটা ডিপ্রিসিয়েশন ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? সব ক্ষেত্রে প্রযোজ্য এটা। তারপরে দেখেন, তো আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন পেলাম 1,36,000। এখন এখান থেকে করবো ইন্টারেস্ট মাইনাস করব আর ট্যাক্স মাইনাস করব। তো ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া রয়েছে ইনকাম স্টেটমেন্টে 12,000 টাকা। তো আমরা মাইনাস করি ইন্টারেস্ট পেড 12,000। সরাসরি ইনকাম স্টেটমেন্টে টানলাম, কারণ ওই যে ব্যালেন্স শিটের লাইবিলিটিতে কোনো দেওয়া নেই ইন্টারেস্ট পেবল। ব্যালেন্স শিটের লাইবিলিটিতে যদি দেওয়া থাকতো আমরা কি করতাম, ওই যে বিগিনিংটা যোগ করতাম, এন্ডিংটা মাইনাস করতাম, তো দেওয়া নেই। তারপরে ট্যাক্স নিয়ে আসবো, ইনকাম ট্যাক্স হচ্ছে কত, 65,000 টাকা। তো এখানে ব্যালেন্স শিটে দেখবেন লাইবিলিটি দেওয়া রয়েছে কিনা, ট্যাক্সের লাইবিলিটি দেওয়া থাকলে বিগিনিংটা যোগ করতাম, এন্ডিংটা মাইনাস করে
কতটুকু ক্যাশে পেমেন্ট করলেন সেটা আনতাম। তো যেহেতু ব্যালেন্স শিটে লাইবিলিটি দেওয়া নাই, তার মানে এই 65,000 টাকাই ক্যাশ পেমেন্ট করলেন। তো এটাই অঙ্কে আসবে। তো দেখেন এটাই অঙ্কে আসলো। তার মানে আমাদের ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 59,000 টাকা। এখন এই অঙ্কে দেখেন আমরা গেন আর লস আনি নাই। এখানে ইনকাম স্টেটমেন্টে দেওয়া রয়েছে লস অন সেল অফ ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট সেল করে 2,000 টাকা লস হলো। তো আমরা যখন ইনডিরেক্ট মেথড করেছিলাম লসগুলোকে যোগ করে দিয়েছিলাম। অপারেটিং অ্যাক্টিভিটিসে লস লস থাকলে যোগ করতাম, আর গেইন থাকলে মাইনাস করতাম। কিন্তু ডিরেক্ট মেথডে এগুলো করতে হয় না। কেন করতে হয় না? কারণ ইনডিরেক্ট মেথডে তো আপনি নেট ইনকাম অঙ্কে আনতেন। তো নেট ইনকামের মধ্যে তো লস মাইনাস করা থাকতো। তাই আমরা আবার পুনরায় অপারেটিং অ্যাক্টিভিটিসে যোগ করতাম। কারণ যেহেতু আইএস 7 অনুযায়ী লাভ লস অপারেটিং অ্যাক্টিভিটিসে থাকে না, ওগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে থাকে। তাই আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ওগুলো সরায় ইনভেস্টিং এ নিতাম। কিন্তু এখানে যেহেতু আমরা নেট ইনকাম দ্বারা অঙ্ক শুরু করি নাই, তাই আমরা এখানে লস আর গেইন গুলাকে এখানে অ্যাডজাস্ট করতে হয় না, কারণ আপনি নেট ইনকাম অঙ্কে আনেনি নাই। তো এই হচ্ছে বিষয়টা। এখন ইনভেস্টিং আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস একই। তো ইনভেস্টিং আমরা কি করি? নন কারেন্ট অ্যাসেট গুলো আনি। নন কারেন্ট অ্যাসেট এখানে বলা রয়েছে ল্যান্ড ওয়াজ সোল্ড এট ইটস বুক ভ্যালু ফর ক্যাশ। বুক ভ্যালুতে বিক্রি করলেন ল্যান্ড, মানে এটার বর্তমানে যে মূল্য আছে সেই মূল্যে বিক্রি করলেন, কোনো লাভও করেন নাই, লসও হয় নাই। তো বুক ভ্যালু কোথায় পাবেন? ওই যে ব্যালেন্স শিটে যেটা দেওয়া রয়েছে, ল্যান্ড আগে ছিল 70,000, এখন হচ্ছে 45,000। তো আপনি 25,000 টাকার জমি বিক্রি করলেন, এখানে কোনো লাভও করেন নাই, লসও করেন নাই, যে মূল্য ছিল ওই মূল্যে বিক্রি করলেন। তো আমরা জানি অ্যাসেট কমলে যোগ হয়। তো সেল অফ ল্যান্ড এই যে আমরা যোগ করলাম। তারপরে ইকুইপমেন্ট বলা রয়েছে ইতে, ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 1,63,000 ওয়াজ পারচেস ফর ক্যাশ। 1,63,000 টাকা দিয়ে আপনি ইকুইপমেন্ট ক্যাশে পারচেস করলেন। তো এই যে আমরা বসালাম অ্যাসেট বাড়লে মাইনাস, তো পারচেস অফ ইকুইপমেন্ট মাইনাস করলাম। আবার ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 41,000 অ্যান্ড এ বুক ভ্যালু অফ টাকা 36,000 ওয়াজ সোল্ড ফর ক্যাশ। আবার ইকুইপমেন্ট আপনি কিনেছিলেন 41,000 টাকা দিয়ে, সেটার বর্তমান মূল্য রয়েছে 36,000 টাকা, মানে বাকিটুকু ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তো সেটা আপনি ক্যাশ টাকা দিয়ে বিক্রি করলেন। মানে কত টাকা দিয়ে বিক্রি করলেন সেটা প্রশ্নে বলা নাই, কত টাকা দিয়ে বিক্রি করলেন। বলা রয়েছে 41,000 টাকা দিয়ে কিনেছিলেন, এটার বর্তমানে মূল্য অবশিষ্ট রয়েছে 36,000 টাকা। তো সেটা আপনি ক্যাশ টাকা দিয়ে বিক্রি করলেন, কত টাকা দিয়ে বিক্রি করলেন সেটা আপনাকে নির্ণয় করতে হবে, এখানে বলে দেওয়া নাই। তো প্রশ্নে বলা রয়েছে ইনকাম স্টেটমেন্টে যে লস অন সেল অফ ইকুইপমেন্ট, আপনি ইকুইপমেন্ট সেল করে 2,000 টাকা লস হইলো। তার মানে এটা আমরা বিক্রি করলাম কত? 34,000 টাকা দিয়ে। এখানে প্রশ্নে বলা রয়েছে ইকুইপমেন্টের বর্তমান মূল্য রয়েছে 36,000 টাকা, আর ইনকাম স্টেটমেন্টে রয়েছে এটা বিক্রি করে 2,000 টাকা লস হইলো। তার মানে আপনি এটা 34,000 টাকা দিয়ে বিক্রি করলেন। তো প্রশ্নে সেলিং প্রাইস দেওয়া নাই, আমরা নির্ণয় করে নিলাম। তাই দেখেন বসালাম সেল অফ ইকুইপমেন্ট, ওই যে অ্যাসেট কমলে প্লাস 34,000 টাকা যোগ করলাম। এই এই জায়গাতে ট্রায়াল ব্যালেন্সটা হবে না এখানে? এই যে 68,000 আর 1,93,000 টাকা, এটা ওগুলো মিলে যাবে। আমি বললাম না, যদি এডিশনাল ইনফরমেশনে বলা থাকে, আপনি পারচেজ সেল দুইটাই বলা আছে, ওইখানে ট্রায়াল ব্যালেন্সে ওই ব্যালেন্স শিটের দিকে আর না তাকাইলেও হবে। যদি এখানে বলা না থাকতো আমরা ব্যালেন্স শিট থেকে নিতাম। যেমন দেখেন মিলে যাবে, ওইভাবে মিলে বলা থাকে। ব্যালেন্স শিটে যেমন দেখেন ইকুইপমেন্ট দেওয়া রয়েছে 68,000 টাকা বিগিনিং ব্যালেন্স। তো আমরা করি হুম কি, সেল থাকলে সেই সেলটা করি কি বিগিনিং থেকে মাইনাস করি। তো সেল কত দেওয়া রয়েছে এখানে, এই যে আপনি এখানে সেল করলেন 41,000 টাকার। 41,000 টাকা দিয়ে আমরা করি কি, যে কস্ট প্রাইসের সাথে কস্ট প্রাইসটা মাইনাস করি। এখানে ইকুইপমেন্ট এটা দেওয়া রয়েছে কস্ট প্রাইসে, কারণ আলাদাভাবে ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে। তো এই 68,000 থেকে মাইনাস করেন 41,000 টাকা, কারণ এটা কস্ট প্রাইস ছিল 41,000। তাহলে আর কত টাকার অবশিষ্ট থাকবে দেখেন,
68 - 41, তার মানে এখানে হবে 27,000 টাকা। তার মানে আপনার বিগিনিং ব্যালেন্স হবে 27,000, আর এখন এন্ডিং ব্যালেন্স হচ্ছে 1,93,000। তার মানে বাকিটুকু আপনি পারচেস করলেন, তো মাইনাস করেন 1,93,000 থেকে, 1,66,000 টাকার আপনি পারচেস করলেন। তো দেখেন ওইখানে মিলে কিনা। এই যে বলা রয়েছে ইকুইপমেন্ট পারচেস করলেন 1,66,000 টাকা। তো এগুলা এডিশনালের সাথে মিলে যায়। বাইসেন্স যদি না মিলে, তো আপনার ওগুলা দেখার দরকার নেই। এডিশনাল ইনফরমেশন যেটা আছে সেটাকে আপনি সঠিক বিবেচনা করবেন। তারপরে যেমন এখানে ডেপ্রিসিয়েশন রয়েছে 33,000 টাকা, এটাও দেখবেন মিলে যাবে। না মিললে সমস্যা নেই, না মিললেও আমরা 33,000 টাকাটাকে অঙ্কে আনবো। আর যদি এখানে এটা বলা না থাকতো 33,000 টাকা ডেপ্রিসিয়েশন, তাহলে আমরা ওইভাবে ব্যালেন্স শিট থেকে বের করে নিতাম যে কত টাকা ডেপ্রিসিয়েশন। এইগুলো আমাদের ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে পেলাম মাইনাস ফিগার 1,07,000, মানে আপনি বেশি খরচ করলেন 1,07,000 টাকা। এখানে ক্যাশ আসলো না, উল্টা খরচ হলো 1,07,000 টাকা। তারপর হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আসবে কি, ওই যে ইকুইটি আইটেম আর লং টার্ম লাইবিলিটি। তো ইকুইটি আইটেম রয়েছে কমন স্টক। আপনি যখন কোনো আইটেম বসাবেন তখন এডিশনাল ইনফরমেশনে দেখে নিবেন সেই রিলেটেড কিছু বলা রয়েছে কিনা। কমন স্টক এখানে গত বছর ছিল 60,000, এই বছর হলো 2,20,000, তো বাড়লো। তো দেখেন এখানে রিলেটেড কিছু বলা রয়েছে কিনা। জিতে বলা রয়েছে কমন স্টক টাকা 1 পার, মানে প্রত্যেকটা কমন স্টকের মূল্য হচ্ছে 1 টাকা, ওয়াজ ইস্যুড ফর ক্যাশ। ক্যাশ টাকা দিয়ে আপনি এগুলো ইস্যু করলেন। তার মানে অঙ্কে আসবে এই 60,000 টাকার ছিল কমন স্টক, এখন হলো 2,20,000 টাকা, বাড়লো। তার মানে আপনি নতুন করে মার্কেটে সেল করলেন, ইস্যু করলেন, তো এটা বললো ক্যাশ টাকা দিয়ে ইস্যু করলেন, তার মানে অঙ্কে আসবে। যদি বলতে এটা বাকিতে ইস্যু করলেন, তাহলে অঙ্কে আসতো না। যেহেতু বলা রয়েছে ক্যাশ টাকা দিয়ে, তার মানে অঙ্কে আসবে। 1,60,000 টাকা এখানে বাড়লো। তো ইকুইটি বাড়লে আমরা যোগ করি, লাইবিলিটি আর ইকুইটি এগুলো বাড়লে যোগ করি। তো দেখেন যোগ করলাম, যেহেতু আপনি মার্কেটে সেল করলেন তার মানে টাকা পেলেন, তাই যোগ যোগ হলো। তারপরে রিটেন আর্নিংস তো অঙ্কে আনি না। তারপর হচ্ছে বন্ডস পেয়েবল, নন কারেন্ট লাইবিলিটি, এখানে আসে ফাইন্যান্স অ্যাক্টিভিটিজে। আগে ছিল 1,50,000, এখন হলো 1,10,000, কমে গেল। তো দেখেন আগে এই রিলেটেড কিছু বলা রয়েছে কিনা। তো আমরা যখনই কোনো আইটেম করি সেটা আবার এডিশনাল ইনফরমেশন দেখতে হবে কিছু বলা রয়েছে কিনা। এফ এ বলা রয়েছে বন্ডস ওয়ার রিডিমড এট দেয়ার বুক ভ্যালু ফর ক্যাশ। রিডিম মানে এই যে আপনার এখানে দেখেন কমে গেল। আগে ছিল 1,50,000 টাকার, এখন 1,10,000 টাকার। তার মানে বাকিটুকু আপনি নিয়ে নিলেন, বাকিটুকু আপনি পারচেস করে নিলেন, এটাকে বলা হয় বন্ডস রিডেমশন। তো এটা বলা রইলো ক্যাশ টাকা দিয়ে আপনি রিডেমশন করলেন, তার মানে অঙ্কে আসবে যেহেতু ক্যাশ টাকা কতটুকু কমলো, 40,000 টাকা। তো আমরা জানি লাইবিলিটি কমলে মাইনাস, তার মানে মাইনাস হবে, এই যে মাইনাস হলো রিডেমশন অফ বন্ডস পেয়েবল। তো আর কোনো এখানে ইকুইটি আইটেম নাই, নন কারেন্ট লাইবিলিটি নাই। আর কি আসে, যদি ডিভিডেন্ড পেমেন্ট করা হয় তাহলে এখানে চলে আসে। তো এডিশনাল ইনফরমেশনে সাধারণত ডিভিডেন্ডটা দেওয়া থাকে। তো এখানে দেখেন সিতে বলা রইলো ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 55,000 ওয়ার পেড ইন 2023। তো 55,000 টাকা আপনি পেমেন্ট করলেন, তাই আমরা ডিভিডেন্ডস পেড দেখালাম 55,000 টাকা। তো দেখেন এখানে এখানে যে নেট ইনকাম দেওয়া রয়েছে 1,25,000 টাকা। তো এটা কিভাবে আসে দেখেন, 2 বছরের রিটেন আর্নিংসের ডিফারেন্সটা কত দেখেন। এখানে গত বছর ছিল 1,36,000, এই বছর হচ্ছে 2,06,000, ডিফারেন্সটা হচ্ছে 70,000। তার মানে
এই বছরের প্রফিট 70,000 টাকা। রিটেন আর্নিংস বলতে কি বোঝায়? ডিভিডেন্ড দেওয়ার পরে যেই প্রফিট অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে রিটেন আর্নিংস। ডিভিডেন্ডটা পেমেন্ট করার পরে যে প্রফিট অবশিষ্ট থাকে সেটাকে বলে রিটেন আর্নিংস। তা আমরা এতটুকু পেলাম প্রফিট 70,000, এটা হচ্ছে অবশিষ্ট প্রফিট ডিভিডেন্ডটা পেমেন্ট করার পরে। ডিভিডেন্ড দিলেন কত টাকা? 55,000 টাকা। তো এই 55,000 টাকা যোগ করেন, তাহলে আপনি টোটাল নেট প্রফিট পাবেন। যোগ করলে দেখেন 1,25,000। এই যে নেট প্রফিট হচ্ছে 1,25,000। তার মানে আপনাকে যদি প্রশ্নের ডিভিডেন্ড দেওয়া না থাকে, আপনি চাইলে এইভাবে নির্ণয় করে নিতে পারেন। এই নেট ইনকাম কত? 1,25,000। আর রিটেন আর্নিংসের ডিফারেন্স কত? 70,000। তাহলে ডিফারেন্স করলে 55,000। এটি হচ্ছে ডিভিডেন্ড। এইভাবে অনেক সময় প্রশ্নের দেওয়া নাও থাকতে পারে ডিভিডেন্ড, তখন এইভাবে নির্ণয় করবেন। কারণ আমরা জানি নেট ইনকাম থেকে ডিভিডেন্ড দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে রিটেন আর্নিংস। তো রিটেন আর্নিংস এখানে 70,000 টাকা রয়েছে, আর নেট ইনকাম হচ্ছে 1,25,000। তার মানে দেখেন কতটুকু কমে গেল? 55,000। এটাই ডিভিডেন্ড পেমেন্ট করা হলো। আবার অনেক সময় এভাবে থাকতে পারে, এখানে সরাসরি তো বলে দেওয়া রইলো যে আপনার ডিভিডেন্ড হচ্ছে কত টাকা, 55,000 টাকা পেমেন্ট করছেন। এভাবে না বলে এভাবে থাকতে পারে। ধরেন ব্যালেন্স শিটে লাইবিলিটি দেওয়া থাকতে পারে এইভাবে, ধরেন ডিভিডেন্ড পেয়েবল, পেয়েবল এভাবে থাকতে পারে। ধরেন গত বছর ছিল 55,000, আর এই বছর হচ্ছে 65,000। এভাবে থাকতে পারে। এত কঠিন করে না পরীক্ষা প্রশ্ন, কিন্তু এভাবে চাইলে রাখা যায় যে গত বছর ধরেন ডিভিডেন্ড পেয়েবল ছিল 55,000, এই বছর 65,000। এখন আমরা কি করি? আমরা সাধারণত করি কি, ডিফারেন্সটা নেই। ওই যে লাইবিলিটি ডিফারেন্স, বাড়লে যোগ করি, কমলে মাইনাস করি। তার মানে এখানে যদি আপনি ডিফারেন্স কত হয়, 10,000 টাকা হয়, আপনি অঙ্কে তাহলে কি করবেন? 10,000 টাকা করবেন। যেহেতু লাইবিলিটি বাড়লো, লাইবিলিটি বাড়লে যোগ করি, এই 10,000 টাকা আপনি যোগ করার কথা। কিন্তু ডিভিডেন্ডের ক্ষেত্রে নিয়ম এটা না। ডিভিডেন্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এভাবে থাকবে, গত বছর 55,000, এই বছর 65,000। আপনি ডিভিডেন্ড পেইড আনবেন 55,000 টাকা, এইটা অঙ্কে আনবেন। তখন এই ডিফারেন্সটা নেই না, যে 65 থেকে 55 গেলে 10,000 থাকে, 10,000 অঙ্কে আনবো। ডিভিডেন্ডের ক্ষেত্রে এইভাবে করা হয় না। বাকি সকল আইটেম আমরা ডিফারেন্সটা নিই। ডিভিডেন্ডের ক্ষেত্রে এভাবে নিই না কেন? কারণ ডিভিডেন্ডের নিয়ম হচ্ছে আপনি গত বছরের ডিভিডেন্ড পেমেন্ট করে এই বছরের ডিভিডেন্ড পরিশোধ করতে হবে। মানে আপনি আগে যখন কোনো বছরের ডিভিডেন্ড পরিশোধ করবেন, তার আগের বছরটা আগে পরিশোধ করতে হবে। আপনি 22 সালের ডিভিডেন্ড পরিশোধ করার আগে 23 সালেরটা পরিশোধ করতে পারবেন না। তার মানে আপনার আগে লাইবিলিটি ছিল 55,000 টাকা, আর এখন লাইবিলিটি রয়েছে 65,000 টাকা। তার মানে বুঝবেন ওই 55,000 টাকা আপনি পরিশোধ করেই নতুন করে ডিভিডেন্ড এখন ঘোষণা করলেন 65,000 টাকা। তো ডিভিডেন্ড ক্ষেত্রে আমরা এইভাবে করি আর কি। তখন আমরা ডিভিডেন্ড পেইড দেখাই কত? 55,000। প্রশ্ন এইভাবে থাকলে আপনি বুঝবেন, এইটাই বুঝবেন ডিভিডেন্ড পেইড। গত বছর 55,000 টাকা ছিল, তার মানে ওইটা আপনি পরিশোধ করলেন, করে এই বছর আবার ডিভিডেন্ড ঘোষণা করলেন 65,000 টাকা। তো দেখেন আমরা ডিভিডেন্ড পেইড আনলাম 55,000। তার মানে এখন আমাদের নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে পেলাম 65,000। এখন এই তিনোটা যোগ করবেন, যোগ করে যদি বাড়ে তাহলে লিখবো নেট ইনক্রিজ, আর কমলে লিখবো নেট ডিক্রিজ। তো আমরা লিখলাম নেট ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। শুধু ক্যাশ লিখবেন না, সাথে ক্যাশ ইকুইভ্যালেন্টও লিখবেন, কারণ এখানে শুধু আমরা ক্যাশ আনি নাই, ক্যাশ ইকুইভ্যালেন্ট আনলাম। যেমন ইনভেন্টরি, এগুলো হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো এটার সাথে আমরা বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব। প্রশ্নে দেখেন দেওয়া রয়েছে বিগিনিং ক্যাশ কত, 37,000 টাকা। যোগ করে আপনি এন্ডিং এর সাথে মিললে বুঝবেন অঙ্ক ঠিক আছে। তো এন্ডিং হচ্ছে 54,000 টাকা। তো দেখেন এন্ডিং এর সাথে মিলে গেল 54,000। তার মানে বুঝবেন অঙ্ক ঠিক আছে। আর প্রশ্নে যদি আপনাকে এন্ডিং ক্যাশ না দেয়, তাহলে আপনি বুঝার উপায় নাই। তো এই হচ্ছে অঙ্কটা, দেখবেন এটা ডিরেক্ট মেথড। আরেকটা ডিরেক্ট মেথড দেখি, যেটাতে আমাদের এই স্যালারি অপশনটা রয়েছে। তো ভাইয়া একটা বিষয় যদি একটু আগে মনে হয় বলছিলেন, সেটা হচ্ছে যে ডিরেক্ট মেথড করার ক্ষেত্রে লস অন সেল অফ হ্যাঁ, মানে সেলস অফ অ্যাসেট, এটা হ্যাঁ, প্রফিট অর লস, এটা কি জন্য আসে না, যদি একবার বলতেন ভালো হতো। সেটা হচ্ছে আমরা অঙ্কে নেট ইনকাম আনি নাই, তাই আসে না। নেট ইনকাম, নেট ইনকামের মধ্যে লস গুলা মাইনাস করা থাকে,
তারপরে গেইন গুলা যোগ করা থাকে। যেহেতু ইনডিরেক্ট মেথডে নেট ইনকাম অঙ্কে আনি, তাই লাভ লস ওগুলাকে আবার যোগ বিয়োগ করে নিতে হয়। কিন্তু এখানে তো আমরা নেট ইনকাম ডিরেক্ট মেথড অঙ্কে আনি না, তাই এখানে যোগ বিয়োগ করে নিই নাই অপারেটিং অ্যাক্টিভিটিজে। প্রবলেম নয় দেখেন, এখানে আপনাকে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো বলা রয়েছে আপনি প্রথমে ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেন, তারপরে বলা রয়েছে ইনডিরেক্ট মেথডে করেন। তো সর্বপ্রথম আমরা কি করি, ওই যে ডিরেক্ট মেথডে রিসিভ ফ্রম কাস্টমার বের করি। তো এভাবে নির্ণয় করলাম, ওই একইভাবে এই যে সেলস এর সাথে ট্রেড রিসিভেবল এট বিগিনিং যোগ করি আর ট্রেড রিসিভেবল এট ইন্ড মাইনাস করি। অ্যাকাউন্টস রিসিভেবল আর ট্রেড রিসিভেবল এই দুটার পার্থক্য কি? যেমন আগের অঙ্কে বলা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল, এই অঙ্কে বলা রয়েছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল হচ্ছে সেলস এর সাথে জড়িত। ধরেন আপনি 100 টাকার মালামাল বিক্রি করলেন বাকিতে, এটাকে বলা হয় ট্রেড রিসিভেবল। আর আপনি কাউকে টাকা ধার দিলেন, ধরেন 100 টাকা ধার দিলেন, এটা বলা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। আপনি কাউকে টাকা ধার দিলেন মানে কি, তার থেকে আপনি 100 টাকা পান, তো এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। আর ট্রেড রিসিভেবল হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত, আপনি বাকিতে মাল বিক্রি করলে ট্রেড রিসিভেবল বলে। ট্রেড মানেই তো কেনা বেচা। এখন প্রশ্নে যদি অ্যাকাউন্টস রিসিভেবল লেখে তাহলে বুঝবেন ওইটাই ট্রেড রিসিভেবল, আপনিও অ্যাকাউন্টস রিসিভেবল লিখবেন। আর প্রশ্নে যদি ট্রেড রিসিভেবল লেখে তাহলে বুঝবেন এটাই হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত। তো আমরা ওই যে সেলস এর সাথে ট্রেড রিসিভেবল বিগিনিং যোগ করলাম, এন্ডিং মাইনাস করলাম, তাহলে পেলাম রিসিভ ফ্রম কাস্টমার 41,250 টাকা। তো এটা বসালাম। তারপর আমরা বসাবো পেমেন্ট টু সাপ্লায়ার্স। কখন বসাবো? ওই যে এটা সবসময় আসে অঙ্কে, যে ওই যে আমরা প্রশ্নে পারচেজ দেওয়া না থাকলে পারচেজ নির্ণয় করে নিব, আর পারচেজ দেওয়া থাকলে পারচেজের সাথে ট্রেড পেয়েবল এট বিগিনিং যোগ করব, ট্রেড পেয়েবল এট ইন্ড মাইনাস করব। তো প্রশ্নে দেওয়া নাই, তো আমরা বের করে নিলাম, ওই যে কস্ট অফ গুডস সোল্ডের সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ করলাম, বিগিনিং ইনভেন্টরি মাইনাস করে পারচেজ নির্ণয় করলাম। তো এখানে বিগিনিং ট্রেড পেয়েবল যোগ করলাম, এন্ডিংটা মাইনাস করলাম। এগুলো সব ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে পাবেন। এই যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া রয়েছে, তারপরে ইনভেন্টরি পাবেন কোথায়? ব্যালেন্স শিটে। এই যে ইনভেন্টরি। তারপর আমরা বসাবো পেমেন্ট টু সাপ্লায়ার, এটা তো বসালাম। তারপর হচ্ছে পেমেন্ট ফর আদার এক্সপেন্স, এটার মধ্যে ইয়াটা নাই, স্যালারি অপশনটা নাই। এটার মধ্যেও দেখেন স্যালারি অপশনটা নাই, তাই এখানে ওই নোটটা আসে নাই, পেমেন্ট টু এমপ্লয়েজ। তা আমরা এমন অঙ্ক দেখি যেটাতে রয়েছে আর কি। এই যে পেমেন্ট টু এমপ্লয়েজ এটার মধ্যে রয়েছে। প্রবলেম 10, এটা তো আপনি ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে। তো বলা রয়েছে আপনি প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ ইন গুড ফর্ম ইউজিং ডিরেক্ট মেথড। আপনি ডিরেক্ট পদ্ধতিতে একটা আদর্শ ফরম্যাটে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেন। তো আমরা যে ফরম্যাট করছি এটা হচ্ছে আদর্শ ফরম্যাট। তো এই যে রিসিভ ফ্রম কাস্টমার বসালাম, পেমেন্ট টু সাপ্লায়ার, তারপর আমরা কি বসাই? পেমেন্ট টু এমপ্লয়েজ। কখন বসাই? যদি দেখেন আপনি ইনকাম স্টেটমেন্টে স্যালারি এক্সপেন্স রয়েছে অথবা ব্যালেন্স শিটে স্যালারি লায়াবিলিটি থাকে। এখানে দেখেন দেওয়া রয়েছে ইনকাম স্টেটমেন্টে স্টাফ এক্সপেন্স। স্টাফ এক্সপেন্স, স্টাফদেরকে আমরা কর্মচারীদেরকে কি দিই? স্যালারি বা ওয়াজেস। তো এটি হচ্ছে স্যালারি বা ওয়াজেস এক্সপেন্স। লাইবিলিটিতে দেখেন রয়েছে কিনা পেয়েবল, এই যে এই স্টাফ এক্সপেন্স পেয়েবল রয়েছে। তো যদি ব্যালেন্স শিটের লাইবিলিটিতে দেওয়া না থাকতো তাহলে আমরা সরাসরি এই স্টাফ এক্সপেন্স যেটা দেওয়া রয়েছে 95,000 টাকা, এটাই সরাসরি নিয়ে আসতাম। আর যেহেতু ব্যালেন্স শিটেতে লাইবিলিটিতে দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করি? বিগিনিংটা যোগ করি, এন্ডিংটা মাইনাস করি। তো দেখেন আমরা নির্ণয় করব, এই যে আমরা বিগিনিংটা যোগ করলাম, এন্ডিংটা মাইনাস করলাম, তাহলে আমরা পেলাম পেমেন্ট টু এমপ্লয়েজ কত? 1,00,000 টাকা। তো বসালাম। তারপরে পেমেন্ট ফর আদার এক্সপেন্স আগেরটার মতো। এখানে সরাসরি দেওয়া রয়েছে, তাই আমাদের নোট আকারে ক্যালকুলেশন করতে হয় নাই। এই যে মিসিলেনাস এক্সপেন্স, মিসিলেনাস মানে আদার এক্সপেন্স।
তো 3,500 তো আমরা বসালাম। তাহলে আমরা পেলাম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এখন এখান থেকে ইন্টারেস্ট আর ট্যাক্স মাইনাস করলাম, তাহলে পেলাম নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে সমস্যা নেই। এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর রিপেমেন্ট অফ বন্ড, এটা দেখেন বন্ড রিলেটেড কি বলা রয়েছে। এখানে জিতে বলা রয়েছে বোরোয়িংস বন্ডস উইল ম্যাচিউর অন ডিসেম্বর 31, 2026। এটা 26 সালে ম্যাচিউর হবে। আমরা অঙ্ক করছি 23 সালে, তার মানে 23, 24, 25, 26 3 বছর পরে ম্যাচিউর হবে। তার মানে এটা বোঝালো এটা নন কারেন্ট। নন কারেন্ট গুলো আমরা কোথায় আনি? নন কারেন্ট লাইবিলিটি ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে। তো এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আনলাম। তো মানে এটা বুঝালো যে এটা নন কারেন্ট। তো কিছু না বললেও আমরা নন কারেন্টই কনসিডার করতাম, কারণ সাধারণত বন্ড এগুলা নন কারেন্টই হয়। এখানে ডিভিডেন্ডস পেড নোট 4-এ ক্যালকুলেশন করে দেখালাম। এটা বুঝাই দিই কিভাবে নির্ণয় করলাম। এতে বলা রয়েছে অন মার্চ 3, 2023 দ্য কোম্পানি ইস্যুড এ 10% স্টক ডিভিডেন্ড। কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড ইস্যু করলো, মানে আরো 10% শেয়ার ইস্যু করলো ডিভিডেন্ড আকারে। দ্য মার্কেট প্রাইস পার শেয়ার অফ দ্য অর্ডিনারি শেয়ার ওয়াজ টাকা 7.5। তো ওই সময় প্রতিটা শেয়ারের মার্কেট মূল্য ছিল 7.5 টাকা। তো কতটা শেয়ার আগে ইস্যু করা ছিল দেখেন, 1,90,000 শেয়ার ইস্যু করা ছিল, মানে 1,90,000 টাকার আর কি শেয়ার ইস্যু করা ছিল। আর বর্তমানে রয়েছে 2,41,500 টাকা। তো আমরা এইভাবে ক্যালকুলেশন করলাম। আপনি 10% স্টক ডিভিডেন্ড দিলেন, তার মানে আপনার শেয়ার সংখ্যা 10% বাড়লো। এবং কতটা শেয়ার মার্কেটে তার মানে ইস্যু করা ছিল, ব্যালেন্স শিটে যে ফিগার দেওয়া রয়েছে ওটা হচ্ছে টাকাতে। ব্যালেন্স শিটে যেটা দেওয়া রয়েছে দেখেন, এটা তো হচ্ছে টাকাতে 1,90,000 টাকার শেয়ার ইস্যু করা ছিল, কিন্তু কতটা শেয়ার? এখানে যদি ব্র্যাকেটে প্রতিটা শেয়ারের মূল্য দেওয়া থাকতো, আমরা টোটাল টাকাকে ওই যে মূল্য দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যেতাম প্রতিটা শেয়ার, মানে কতটা শেয়ার ইস্যু করা রয়েছে। যদি প্রশ্নে বলা থাকতো যে প্রতিটা শেয়ারের মূল্য এত টাকা আর টোটাল এত টাকা শেয়ার, তাহলে আমরা ভাগ করলে পেয়ে যেতাম শেয়ারের সংখ্যা। এখানে ব্র্যাকেটে দেওয়া নাই প্রতিটা শেয়ারের মূল্য কত। তো আপনি এডিশনাল ইনফরমেশন দেখেন, বলা রয়েছে অর্ডিনারি শেয়ারস আউটস্ট্যান্ডিং অন December 31, 22 ওয়ার 42,000 অ্যান্ড এট December 31, 23 ওয়ার 50,000। মানে 22 সালে আপনি 42,000 শেয়ার ইস্যু করা ছিল, আর 23 সালে হচ্ছে 50,000। তো আমরা যা অ্যাডজাস্ট করি সেগুলো বিগিনিং ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করি। তার মানে 22 সালেরটার সাথে অ্যাডজাস্ট করবেন, কারণ এন্ডিংটা কিভাবে পাওয়া যায়? বিগিনিংটাকে অ্যাডজাস্ট করেই তো এন্ডিং ব্যালেন্স পাওয়া যায়। তার মানে আপনি 42,000 শেয়ার ইস্যু করা ছিল, আপনি করলেন কি আরো 10% শেয়ার ডিভিডেন্ড আকারে দিলেন। তাই আমরা 42,000-এর সাথে 110% দ্বারা গুণ করলাম। মানে বিষয়টা হচ্ছে এরকম, 42,000 প্লাস আরো 10% যোগ হবে, 42,000 পূরণ 10%। তো এখানে হচ্ছে টোটাল 100% আর এখানে 10%, তাই 110% দ্বারা সরাসরি গুণ করলেই ফিগারটা বের হয়ে যায়।
তারপরে 3800 শেয়ার কেন আসলো আবার দেখেন। বিতে বলা রয়েছে দা কোম্পানি পারচেস ল্যান্ড বাই ইস্যুইং 3800 অর্ডিনারি শেয়ার। কোম্পানি করলো কি 3800 অর্ডিনারি শেয়ার ইস্যু করে ল্যান্ড কিনলো, আবার নতুন করে তার মানে 3800 শেয়ার ইস্যু করলো। তাই আমরা ওই 3800 শেয়ার যোগ করলাম। তার মানে টোটাল ইস্যু সংখ্যা শেয়ার হচ্ছে 50,000 শেয়ার। প্রতি শেয়ারের ডিভিডেন্ড দিলেন কত, গুণ করলে আমরা টোটাল ডিভিডেন্ড পাবো। সবগুলো ইনফরমেশন দেখবেন দেওয়া থাকবে। এই যে ইতে বলা রয়েছে দা কোম্পানি ডিক্লার্ড অ্যান্ড পেইড এ টাকা 0.02 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিল কত, 0.02 পয়সা। তো দেখেন, তাই আমরা 0.02 পয়সা দ্বারা গুণ করলাম, তার মানে ডিভিডেন্ড কত, 1,000 টাকা। এভাবে নির্ণয় করলাম ডিভিডেন্ডস পেইড। আর আপনি যদি পরীক্ষা ভাবে বের করতে না পারেন ডিভিডেন্ড কত, তাহলে আপনি এইভাবে করতে পারেন। বের করে দেখাই। দেখি ও আগে মিলে কিনা। রিটেন আর্নিংস এর ডিফারেন্সটা কত দেখেন। এখানে হচ্ছে 1,01,000 মাইনাস 73,000। রিটেন আর্নিংস এর ডিফারেন্স করলে হয় 28,000। তো আমরা জানি নেট ইনকামের সাথে ডিফারেন্স করলেই তো সেটা হচ্ছে ডিভিডেন্ড। তো নেট ইনকাম হচ্ছে এখানে 60,500। তো এখানে মিলবে না মনে হয়, 32,500 টাকা হয়। তো দেখেন এখানে মিলতেছে না 32,500। কেন মিলতেছে না এখানে? কারণ এখানে তো আপনি 10% স্টক ডিভিডেন্ড দিলেন। তো টোটাল ডিভিডেন্ড হচ্ছে 32,500, কিন্তু আমরা তো অঙ্কে আনতেছি ক্যাশের। ক্যাশের মাধ্যমে দিলেন 1,000 টাকা, আপনি টোটাল দিলেন তো 32,500 টাকা ডিভিডেন্ড। তো ওইভাবে এখানে মিল পাবেন না যেহেতু স্টক ডিভিডেন্ড দিলেন। যদি সম্পূর্ণ টাকাটাই ক্যাশ ডিভিডেন্ড দিতেন তাহলে ওইভাবে মিল পেতেন, যে রিটেন আর্নিংসের ডিফারেন্স থেকে নেট ইনকাম মাইনাস করলে ডিভিডেন্ড মিলে যেত। এখানে যেহেতু স্টক ডিভিডেন্ড দেন তাই মিলে নাই। তো আপনি সেই ক্ষেত্রে পরীক্ষা হলে যদি ক্যালকুলেশন গুলো করতে না পারেন তাহলে কি করবেন? আপনি তো জানেনই অ্যান্সার কত হবে, 50,000 টাকা অ্যান্সার হবে, আপনি জানেন, কারণ ওই যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স প্রশ্নে দেওয়া রয়েছে 50,000 টাকা। তো আপনি জানেন অ্যান্সার হবে 50,000। তো কতটুকু ব্যালেন্সিং ফিগার বসালে ওই টাকাটা হয় সেটা তখন ওই ডিভিডেন্ডসে বসায় দিবেন, যে কত টাকাটা বসাইলে 50,000 টাকাটা হবে, তখন ওইটা ব্যালেন্সিং ফিগার বসায় দিবেন। যদি আপনি দুই একটা ক্যালকুলেশন এইভাবে না বুঝেন এইভাবে নির্ণয় করবেন। তো এই হচ্ছে অঙ্কটা। এত জটিল অঙ্ক দেয় না পরীক্ষা, তো দেখে রাখেন। আরেকটা যেটা জিনিস ভাইয়া, আপনাদের জানতে হবে, বলেন। রিপেমেন্ট অফ বন্ডে 10,000 টাকা বাদ দিচ্ছে, এটা কি কিভাবে হয়েছে? রিপেমেন্ট অফ বন্ড এখানে 90,000 হচ্ছে, আর না, 65,000 ওটাই তো হচ্ছে বুঝছি, ব্যালেন্স শিট 90,000 পেলাম। থেকে 65। 10,000 এখানে এডিশনাল ইনফরমেশন পাবেন। তা কোম্পানি এই যে রিটায়ার, মে 16, সি দাঁড়ান নাম্বার কি? দাঁড়ান, সি। দা কোম্পানি রিটায়ার্ড বোর্ডিংস বন্ড উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 25,000। 25,000 টাকার এখানে ইয়া করলো না, এই যে না, এই যেখানে দেওয়া রয়েছে ইনকাম স্টেটমেন্টে গেইন অন রিটায়ারমেন্ট অফ বন্ডস টাকা 10,000। আপনি 10,000 টাকা আর কি বন্ড রিটায়ার করে 10,000 টাকা লাভ করলেন। তো গেইনটা আমরা বাদ দিলাম। আপনি হচ্ছে 65,000 টাকার ছিল, দেখেন আপনি ছিল 90,000 টাকা আর এখন হচ্ছে 65,000 টাকা। তার মানে রিটায়ার করলেন হচ্ছে 90,000 থেকে বাদ দেন 65,000 টাকা।
তার মানে হচ্ছে 90 - 65, তার মানে হচ্ছে 25,000 টাকার বন্ড হচ্ছে আপনি রিটায়ার করলেন। 25,000 টাকার বন্ড, এইটাই দেখানো এডিশনাল ইনফরমেশন বলা রয়েছে। ওই যে এই যে সিতে, কোম্পানি রিটায়ার্ড বন্ডস উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 25,000। ফেস ভ্যালু মানে অরিজিনাল মূল্য। তো অরিজিনাল মূল্যে আপনি রিটায়ার করেছিলেন কত? 25,000 টাকার বন্ড। ওই যে আমরা ব্যালেন্স শিট অনুযায়ী দেখলাম 25,000 টাকার বন্ড এই রিটায়ার করলেন, এইটাই কিন্তু ওই এডিশন, ওই ব্যালেন্স শিটের ডিফারেন্সটাই কিন্তু এডিশনাল ইনফরমেশন এটা বলা। এখন আবার ইনকাম স্টেটমেন্ট বলা রয়েছে আপনি রিটায়ার করে 10,000 টাকা লাভ করলেন, গেন অন রিটায়ারমেন্ট অফ বন্ড। তো এখানে আবার 10,000 টাকা আপনি লাভ করলেন, তো এখান থেকে ওইটাকে সরান 10,000 টাকা, তার মানে হচ্ছে 15,000 টাকা। তো এটা হচ্ছে আমরা ইয়ে করলাম যে রিপেমেন্ট অফ বন্ডস টাকা 15,000। বন্ডস রিটায়ার করা মানে কি, ধরেন বন্ডস এর ম্যাচিউর হয়ে গেল, তখন আর কি, যে বন্ড হোল্ডার তো ম্যাচিউর হওয়ার পরে বন্ড হোল্ডার কাছে রাখবে না, তো সেটা হচ্ছে ম্যাচিউর হলে কোম্পানির কাছে আবার, কোম্পানির বন্ড কোম্পানিকে আবার দিয়ে দিবে, তো এটা হচ্ছে রিটায়ারমেন্ট আর কি। তো এটা দেখে রাখেন। আরেকটা যে জিনিসটা আপনাদের জানতে হবে, এক্সারসাইজ থেকে আলোচনা করে দেখাই। এই যে এক্সারসাইজ 9, এখানে আপনি 1 নম্বরে বলা রয়েছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করেন ডিরেক্ট মেথডে। 2 নম্বর বলা রয়েছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শোয়িং অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম নেট ইনকাম। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করেন, তার মানে কি? তার মানে আপনি প্রথমে তো ডিরেক্ট মেথডে সম্পূর্ণ ক্যাশ ফ্লোটা করলেন, তারপরে বলে রিকনসিলিয়েশন করেন, তার মানে আপনি শুধুমাত্র ইনডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসটা করবেন। কারণ আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডিরেক্ট আর ইনডিরেক্ট মেথডে পার্থক্য হচ্ছে শুধু প্রথম স্টেপটাই, অপারেটিং অ্যাক্টিভিটিস, বাকি স্টেপগুলো কিন্তু একই। তাহলে আপনি যে কোনো এক, আপনি এখানে ইনডিরেক্ট মেথডে করবেন কি, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন, আর ডিরেক্ট মেথডে সম্পূর্ণটাই করবেন। কারণ ডিরেক্ট মেথডে সম্পূর্ণটা করলে তো আপনি 3টা স্টেপ করতেছেন, আর ইনডিরেক্ট মেথডের বাকি 2টা স্টেপ করতে হবে না, কারণ যেহেতু ওই 2টা স্টেপ আর ডিরেক্ট মেথডের স্টেপ একই, শুধুমাত্র অপারেটিংটা করবেন। তাহলে আমরা 2টা পদ্ধতিতে ফলাফল একই দেখব, এটাই হচ্ছে আপনার রিকনসিলিয়েশন। দেখেন এক্সারসাইজ 9 কি করবেন দেখেন। এই যে আমরা ডিরেক্ট মেথডে সম্পূর্ণ অঙ্কটা করলাম, তো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস আসলো -2,000 টাকা। এখন আমরা ইনডিরেক্ট মেথডে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা করব, এখানেও দেখেন আসলো -2,000 টাকা। আপনি যে পদ্ধতিতে করেন ফলাফল একই আসে, এটাকে বলা হয় রিকনসিলিয়েশন। এই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা দেখালাম, ডিরেক্ট মেথডেও যে টাকা আসলো ইনডিরেক্ট মেথডে একই টাকা, এটা হচ্ছে রিকনসিলিয়েশন। আপনাকে প্রথমে ডিরেক্ট মেথডে করতে বললো দেখে আমরা সম্পূর্ণটা করলাম ডিরেক্ট মেথড, আর ইনডিরেক্ট মেথড সম্পূর্ণ না করে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা করলাম। এখন আপনাকে যদি পরীক্ষা বলতো যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেন, ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করেন, ডিরেক্ট ইনডিরেক্ট কোনোটাই উল্লেখ না করতো, তাহলে কি করতেন? এই অঙ্কে যেহেতু আপনাকে প্রথমে উল্লেখ করলে আগে ডিরেক্ট মেথড করেন তারপরে রিকনসিলিয়েশন, তাই আগে আমরা ডিরেক্ট মেথড করে পরে ইনডিরেক্ট মেথডে প্রথমটা করলাম। আর যদি পরীক্ষা প্রশ্ন এগুলো না লিখে শুধু আসে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করেন, তখন কি করবেন? তখন করবেন কি, আপনি যে কোনো একটা পদ্ধতিতে আগে সম্পূর্ণটা করবেন, হয় ইনডিরেক্ট মেথডে সম্পূর্ণ করবেন অথবা ডিরেক্ট মেথডে, তারপরে করবেন কি, ওই আরেকটা যে মেথড আছে সেটা শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন। ধরেন আপনি ইনডিরেক্ট মেথডে সম্পূর্ণ করলেন প্রথমে, তারপরে ডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসটা করবেন, অথবা আপনি যদি ডিরেক্ট মেথডে সম্পূর্ণ করেন ইনডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন। এটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটা পদ্ধতিতে সম্পূর্ণ করবেন
আরেকটা পদ্ধতিতে শুধুমাত্র প্রথম স্টেপটা করবেন, তাহলে দেখা যায় দুই স্টেপের ফলাফল একই, এটা হচ্ছে রিকনসিলিয়েশন। বাকিগুলার দুইটা পদ্ধতির করা লাগে না কেন? কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ডিরেক্টে যে টাকাটা আসছে ইনডিরেক্টে তো ওই একই ভাবে হবে, এখানে তার ফর্মেটে কোনো পার্থক্য নাই। তো এগুলা দেখবেন, হোমওয়ার্ক দিয়ে দিই। ক্যাশ ফ্লো দেখে রাখেন, যে 10টা দেওয়া আছে 10টার মতো দেখেন প্রবলেমের।